একাদশ শ্রেণীর ২য় সেমেস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির একটি অধ্যায় অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই জানো যে আধুনিক সাহিত্যের ধারা আমাদের কমপ্লিট। আজ আমরা পড়ব তোমাদের আরেকটি চ্যাপ্টার, লৌকিক সাহিত্যের নানা দিক। ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ভীষণ সহজ, এর মধ্যে কোনো সাল তারিখ মুখস্থ করার কিছু নেই। এই বিষয়টা এমন একটি বিষয় যেটার সাথে আমরা সবাই নিজেদের জীবনকে রিলেট করতে পারবো। আমরা ছোটবেলায় সকলেই বিভিন্ন ছড়া পড়েছি বা ছড়া মুখস্থ করেছি। বিভিন্ন গল্প শুনেছি বড়দের কাছ থেকে, রাক্ষস খোকসের গল্প। সেগুলো কারা লিখেছেন, কিভাবে এসেছে সেগুলো কিন্তু আমরা জানি না। এগুলো হচ্ছে কিন্তু লৌকিক সাহিত্যের একটা পার্ট। তো ভীষণ সোজা এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আ আমি এটা বলতে পারি যে প্রত্যেকেরই ভালো লাগবে এই চ্যাপ্টারটা। আর ভীষণ সহজ। এখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করা কিন্তু বেশ সোজা মনে হবে তোমাদের। আচ্ছা, তো তোমাদের বই যেভাবে দেওয়া আছে সেভাবে তো মানে যে জায়গাগুলো ইম্পোর্টেন্ট পড়বো এবং আমি আমার মতো করে বলব। যে জায়গাগুলো মনে হবে যে এগুলো না পড়লে অসুবিধা নেই, সেই জায়গাগুলোকে আমি পুরো বাদ দিয়ে দেব এবং শুধুমাত্র পরীক্ষার মতো করে তোমাদেরকে বলার চেষ্টা করব। তো প্রত্যেকবারের মতো তোমাদের আবার বলছি, টেক্সট বই সামনে নিয়ে বসো এবং হাতে একটা পেন্সিল, পারলে একটা খাতা রাখো সঙ্গে। যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা মার্ক করে রেখো। তো দেখো, বলা হচ্ছে যে লোক সংস্কৃতি হচ্ছে কি? লোক বলতে কি বোঝায়? আমাদেরকে আগে জানতে হবে লোক সংস্কৃতি বিষয়টা কি? দেখো, সংস্কৃতি বা কালচার বলতে আমরা মোটামুটি একটু আমাদের ধারণা আছে যে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে পোশাক-পরিচ্ছদ, সাজ-পোশাক, আমাদের কথাবার্তা, রীতিনীতি, বিভিন্ন সমস্ত বিষয় কালচারের মধ্যে পড়ে। এবার তাহলে ফোক বা ফোক বিষয়টা কি? ইংলিশে বলে ফোক। আমরা দেখো এখন সোশ্যাল মিডিয়াতে বা আমাদের বিভিন্ন যে রিয়েলিটি শো গুলোতে হয়, গানের অনুষ্ঠানগুলো, সেখানেও দেখা যায় যে ফোক সং এর হয়তো একটা এপিসোড থাকলো যে ফোক সং নিয়ে খুব কথা বলা হচ্ছে। তোমরাও হয়তো এখনো দেখেছো যে ফোক সং কে আবার রিমেক করা হচ্ছে। আধুনিক যে বিভিন্ন আ সুর দিয়ে করা হচ্ছে বা বলিউডে অনেক ক্ষেত্রে করা হয় যে ফোক যে সুরকে ব্যবহার করা হচ্ছে। তো এই ফোক বা লোক আগে আমাদেরকে বুঝতে হবে। তারপর আমরা ফোক কালচার বা লোক সংস্কৃতি বিষয়টা বুঝবো। তো দেখো, বলা হচ্ছে যে লোক বলতে বোঝায় নিবিড় সন্নিবিষ্ট দীর্ঘ ঐতিহ্যশালী কোনো জনসমষ্টি এবং এই জনসমষ্টির যে কৃতি সেটাই হচ্ছে লোকসংস্কৃতি। তাহলে ফোক হচ্ছে কি? একটা নিবিড় সন্নিবিষ্ট দীর্ঘ ঐতিহ্যশালী জনসমষ্টি। মানে এমন একটা জনসমষ্টি যাদের ঐতিহ্য থাকবে। তো দেখো, আমাদের বাঙালি আমাদেরও কিন্তু একটা ঐতিহ্য রয়েছে। সেই যে চর্যাপদের শুরুতে, চর্যাপদের সময় থেকে আমাদের লিখিত সাহিত্যের নিদর্শন আমরা পাচ্ছি সেই সময় থেকে, মানে ধরো নবম দশম শতাব্দী, তারও আগে থেকে নিশ্চয়ই ছিল। লিখিত সাহিত্য আমরা পেয়েছি সেই সময়। তার আগে লিখিত সাহিত্য থেকে থাকতেও পারে, হয়তো এখনো পাওয়া সম্ভব হয়নি, হতেই পারে। হয়তো কোনদিন ভবিষ্যতে গবেষকেরা পেয়ে যেতেও পারেন। তো যেহেতু পাওয়া যায়নি আমরা ওটাকেই ধরবো। কিন্তু তার আগে নিশ্চয়ই মৌখিক সাহিত্য কিছু ছিল। আর এই লোক সংস্কৃতি বা ফোক কালচার কিন্তু সম্পূর্ণরূপে মৌখিক, এর কোনো লিখিত নিদর্শন নেই। হ্যাঁ, এটা হতে পারে আধুনিক যুগে অনেকেই সেগুলোকে কালেক্ট করেছেন। যেমন ধরো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠাকুরমার ঝুলি। তিনি কিন্তু এরকম আমাদের বাংলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আর বিভিন্ন মানুষের কাছ থেকে, যারা জানেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের কাছ থেকে গল্পগুলো কালেক্ট করে তিনি লিখেছেন, তিনি সংগ্রহ করেছেন ওই ঠাকুরমার ঝুলি, তারপর ঠাকুরদার ঝুলি, আচ্ছা, তারপর লালবিহারী দে ফোক টেলস অফ বেঙ্গল, বাংলার উপকথা বলে একটা সংকলন ইংরেজিতে বের করেছিলেন। তো সেগুলো আ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে মৌখিক। আচ্ছা, তো দেখো, এই ফোক কালচার বা লোক সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। ১ম বৈশিষ্ট্য হচ্ছে নামহীনতা। এর একটি প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ কে লিখেছেন, কারা লিখেছেন সেটা কিন্তু আমরা জানতে পাই না। তো কিছু ক্ষেত্রে হয়তো গানে বা কবিতার ভণিতা থাকে। ভণিতা বিষয়টা তোমরা জানো যে মধ্যযুগের ক্ষেত্রে বিশেষত সেই কবিতাটার শেষের দিকে কবি নিজের নাম বলেন। সেটাকে ভণিতা বলা হয়। তো এই ভণিতাতে কিছু ক্ষেত্রে হয়তো নাম থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। এই একটা বৈশিষ্ট্য পেলাম ফোক কালচারের। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যুগপৎ ঐতিহ্য এবং আধুনিকতা দুটো একসঙ্গে থাকে। অর্থাৎ অতীতের বিষয় থাকবে, তার সাথে আধুনিকতার সাথে সম্পৃক্ত হবে। এটা হচ্ছে ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা এবং সংরক্ষণ। আমরা তো বিবর্তনবাদ পড়ে এসেছি মাধ্যমিকে, যে পরিবেশের পরিবর্তনের সাথে যদি নিজের উদ্যোগের মধ্যে পরিবর্তন না আনা যায় তাহলে তার কিন্তু অস্তিত্ব থাকে না। তো এই লোকসংস্কৃতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা এবং সংরক্ষণ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লোকশিল্পীরা নিজেদের গোষ্ঠী ও ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকেন। এইজন্য কিন্তু নিজেদের যে সৃষ্টিশীলতা বা নান্দনিক প্রকাশ, তার মধ্যে এই দায়বদ্ধতা থেকে যায়। এই হচ্ছে লোকসংস্কৃতি। আচ্ছা, তো এই লোকসংস্কৃতির বিভিন্ন ধারা রয়েছে। তার মধ্যে আমাদের সিলেবাসে মেনশন করে দেওয়া হয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা।
এই যে ৪ টে বিষয়, সেই ৪ টে বিষয় আমরা ভালো করে পড়ব। ১ম এ দেখো লেখা আছে তোমাদের সিলেবাসে কথা। তো কথা বিষয়টা আমরা এই জায়গায় কিছুই পড়ব না। চলো চলে আসি মূল জায়গাতে। দেখো এখানে বলা হচ্ছে যে কথা সাহিত্যের মৌখিক একটা ধারা আছে। মানে ধরো মুখে, মুখে যে গল্প সেগুলোকে বলা হয় লোককথা। তো প্রাগৈতিহাসিক সময় থেকে এখনো পর্যন্ত লোকশিল্পীদের এই যে যাবতীয় লোকশিল্পী মানে কি? মুখে, মুখে যে গল্পগুলো প্রচারিত, সেই যে কাহিনীগুলি সেগুলি লোককথার অন্তর্ভুক্ত। যেমন ধরো ছোটবেলায় আমরা রাক্ষস খোকসের গল্প শুনেছি। সেই পড়েছিলাম ছোটবেলায় শুনেছিলাম না যে রাক্ষসেরা রা সেই রাজ্যের সমস্ত মানুষদেরকে মেরে ফেলেছে, শুধুমাত্র রাজকুমারীকে বাঁচিয়ে রেখেছে। তাকে সোনার কাঠি রূপোর কাঠি ছুঁইয়ে দিয়ে তারা চলে যাচ্ছে। দিনের শেষে ফিরে আসছে। তারপর রাজকুমারী এসে তাকে উদ্ধার করছে। এগুলো কিন্তু সবই লোকসংস্কৃতির অন্তর্গত। আমরা জানি না যে এই গল্পগুলো কারা লিখেছেন। তো এই লোককথার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। যেমন ধরো রূপকথা, উপকথা, পশুকথা, নীতিকথা, ব্রতকথা, পুরাণ কথা, লোকশ্রুতি বা কিংবদন্তি ইত্যাদি বিষয় এর মধ্যে থাকতে পারে। মধ্যে দেখো আমাদের মনের মধ্যে কিন্তু সবার মধ্যে যে কিছু একটা কৌতূহল থেকে থাকে। ছোটবেলায় যেমন বলা হচ্ছে যে আমরা গল্প শুনতে ভালোবাসি এবং সেই গল্প সুর করে, করে বলা হয় এবং সেই গল্পের মধ্যে আমরা যুক্তি খুঁজে নিতে চাই না এবং আমরা বারবার বলি, "তারপরে কি হলো? তারপরে কি হলো?" এই ঠাকুরমার ঝুলিতেও তো আমরা দেখেছি যে, "তারপরে কি হলো?" এরকম সুর করে বলা হয়। তো দেখো এর যে কথা এর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে আমরা দেখলাম। তার মধ্যে বলা হচ্ছে যেসব যন্ত্রের জীবজন্তু বা পশু-পাখির প্রধান ইংরেজিতে তাকে বলে অ্যানিমাল টেল। আ আদিম সমাজের সঙ্গে প্রকৃতির অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল বলেই লোককথার সমস্ত শাখার মধ্যে এই ধারাটি সর্বপ্রধান। দেখো যে প্রকৃতি আমরা কিন্তু একটা সময় প্রকৃতির মধ্যেই ছিলাম। পশু-পাখি সমস্ত কিছু আমাদের জীবনের একটা অংশ ছিল। আমরা একসঙ্গেই থাকতাম। মানে আমরা বলতে আমরা মনুষ্য সমাজ বা মানুষেরা। তো বলা হচ্ছে তো এই অ্যানিমেল টেল আমরা তো যেমন ধরো পঞ্চতন্ত্রের কিছু গল্প সেখানে দেখছি সিংহ কথা বলছে, বাঘ কথা বলছে বা ধরো খরগোশ কথা বলছে। তো এই যে বিষয়টা যে যেখানে জীবজন্তু বা পশু-পাখি প্রধান সেটাকে বলা হচ্ছে অ্যানিমেল টেল। এই অ্যানিমেল টেল কিন্তু শুধুমাত্র বাংলাতে নেই, সব ভাষাতেই রয়েছে। এই বিশ্বের প্রত্যেকটা ভাষার মধ্যেই রয়েছে। আচ্ছা অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ বা অ্যানিমালিজম বা পশুত্বের দেবত্ব আরোপ এবং টোটেমিজম। এই টোটেমিজম বিষয়টা কি? মানে কোনো প্রাণীকে কোনো একটি নির্দিষ্ট বংশের আদিপুরুষ হিসেবে ধরা হয়। এটাকে টোটেমিজম বলা হয়। আচ্ছা, এই যে বিশ্বাসগুলির ভগ্নাবশেষ আমাদের সংস্কার ও অবচেতনে রয়ে গেছে। যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা যে বা বস্তুর মধ্যে প্রাণ নিয়ে আসা। আমরা দেখি প্রত্যেকটা এই ধরনের গল্পগুলোতে যে জড়বস্তু কথা বলছে, প্রাণীরা কথা বলছে, মানুষের মতো ব্যবহার করছে। তো এই যে বিষয়টা এগুলো হচ্ছে অ্যানিমাল টেল এর অন্তর্ভুক্ত। তো এই যে বলা হচ্ছে জীবজন্তুর গল্পে মানুষ নিজের প্রকৃতিকে আরোপ করেছে। মানে জীবজন্তুর মধ্যে মানুষের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এ ধরনের কাহিনীকে বলা হচ্ছে পশু কথা বা উপকথা। এই ধরনের গল্পের ২ টি প্রধান উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে কৌতুক সৃষ্টি করা, আরেকটা হচ্ছে নীতি প্রচার করা। তো এই আ এই যে এর সাথে যুক্ত থাকে এই যে যেসব উপকথায় উপদেশ বা নীতি থাকে, তাহলে আমরা দেখলাম যে এই উপকথা বা পশুকথার ২ টি উদ্দেশ্য। একটা হচ্ছে কৌতুক সৃষ্টি, আরেকটা হচ্ছে নীতি প্রচার। যদি কোনো পশুকথা বা উপকথায় কৌতুকের বদলে যদি উপদেশ বা নীতি সংযুক্ত থাকে, সেটাকে ইংরেজিতে বলা হয় ফেবলস বা বাংলায় বলা হয় নীতিকথা। যেমন ধরো ঈশপের গল্প, বাংলা হিতোপদেশ বা সংস্কৃত পঞ্চতন্ত্র যে কথাটা আমি অলরেডি বলেছি তোমাদেরকে। এগুলো কিন্তু পশুকথা বা উপকথার অন্তর্ভুক্ত এবং এটাকে ফেবলস যেহেতু এর মধ্যে নীতিকথা রয়েছে তাই এগুলো হচ্ছে ফেবলস। তো এই লোককথার আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি শাখা হচ্ছে রূপকথা। তাহলে উপকথা এবার দেখলাম বা ফেবলস দেখলাম। এবার দেখছি রূপকথা। তো রূপকথার কাহিনী আমরা সকলেই শুনেছি। তো এই রূপকথার কাহিনীগুলো হয় দীর্ঘ এবং বিভিন্ন বিষয় বিভিন্ন শাখা কাহিনী থাকে। মানে সেই কাহিনীর মধ্যে আবার একটা কাহিনী, আবার একটা কাহিনী। সম্পূর্ণ অবাস্তব এবং স্বপ্নিল পরিবেশ। স্বপ্নিল পরিবেশ মানে সে স্বপ্নের যেটা বাস্তবে সম্ভব না সেরকম কিছু পরিবেশ থাকে। অনির্দিষ্ট স্থান, অস্পষ্ট কল্পিত চরিত্র থাকে এর মধ্যে এবং কিছু অবিশ্বাস্য রোমাঞ্চকর ঘটনা থাকে। যেমন আমরা দেখি না ওই পক্ষীরাজ ঘোড়া, বাস্তবে কি সম্ভব ঐরকম ঘোড়া কি আছে? কিন্তু আমরা রূপকথায় দেখি। ইংরেজিতে এগুলোকে বলা হয় ফেয়ারি টেলস। আচ্ছা, কিন্তু বাংলায় রূপকথায় ফেয়ারি টেলস এ ফেয়ারি টেলস মানে ফেয়ারি মানে কি? মানে পরীদের কথা এরকম বলা হয়। ইংরেজিতে বলা হয়। কিন্তু বাংলা রূপকথায় পরীদের অস্তিত্ব নেই বললেই চলে। যেটুকু আছে যদি আমরা দেখে থাকি যে বাংলায় পরীদের কথা বলা হচ্ছে সেটা কিন্তু উত্তর ইসলাম যুগের আমদানি। অর্থাৎ ইসলাম ধর্ম বা ইসলামীয়রা এদেশে আসার পর তাদের কাছ থেকে হয়তো এটা এসেছে। এদিক থেকে জার্মান বা মর্শিয়ান বা ফরাসি কন্টি
পপুলারি শব্দ দুটি বাংলা রূপকথার ভাবটিকে অনেকাংশে ফুটিয়ে তোলে। অর্থাৎ ফেয়ারি টেলের পরিবর্তে এই যে জার্মান ভাষায় যে মর্সেন বা কন্ট্রি পপুলারি এই শব্দ দুটি কিন্তু বাংলা রূপকথাকে ফুটিয়ে ফুটিয়ে তোলে। এই যে রাক্ষস খোক্কসদের পুরীতে অজানি দেশের না জানি কি খুঁজতে অনেকদিন নাকি অল্পদিন ধরে ভাগ্যহত রাজপুত্র বা সাধারণ দরিদ্র নায়কের অসাধ্য সাধন, ভিন্ন ভিন্ন রাজকন্যাকে বিবাহ, দৈব সাহায্য, ঐন্দ্রজালিক ক্ষমতা এবং পরিণামে প্রবলতর প্রতিদ্বন্দ্বিতাকে মানে ভীষণ শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বীকে খুব সহজে পরাজিত করা হচ্ছে এবং পরাজিত করে নায়ক চিরকাল সুখে থাকার কামনা হয়তো সে একজন দরিদ্র ব্রাহ্মণ, সে হয়তো রাজার মেয়েকে বিয়ে করলো, রাজার মতো ক্ষমতা সে পেল, রাজা তার রাজ্য তার দায়িত্বে দিলেন। এই যে এই ধরনের বিষয়, এগুলো কিন্তু রূপকথারই অংশ। তো এখানে একটা আলেকজান্ডার এইচ ক্রাপের মতে তার একটা মত দেওয়া হয়েছে, অত আমাদের না পড়লেও হবে। ইংরেজি বলে বলছি না, তো অত কষ্ট করে পড়ার দরকার কি, আমরা সহজ ভাষায় পড়ব। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এই ধরনের লোকসাহিত্যে একমাত্র সমস্ত লোকসাহিত্যে আমরা এই রূপকথাতেই কিন্তু নরবলি, রাক্ষস দ্বারা নরমাংস ভক্ষণ ইত্যাদি বিষয়কে জানি, যেটা কিন্তু প্রাগৈতিহাসিক বর্বর যুগের একটা আদিম সমাজের বিষয়। যে এই সমস্ত বিষয়গুলো যে নরবলি, রাক্ষস দ্বারা নরমাংস ভক্ষণ এই বিষয়গুলো কিন্তু একমাত্র রূপকথাতেই রয়েছে। আচ্ছা, পরবর্তী সময়ে উচ্চতর ও জটিলতর সময়ে বিভিন্ন রসোপকরণ এতে এসে মেলে বলে উপন্যাস বা রোম্যান্সের মতো অবিমিশ্র বিশিষ্ট কোনো সমাজ জীবনের পরিচয় রূপকথায় আশা করা উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, তো এই যে বিষয়গুলো আমরা রূপকথার বিষয়টা জানলাম। তো এই যে লোককথার আরেকটি বিষয় হচ্ছে ব্রতকথা। তাহলে আমরা কি জানলাম? পশুকথা বা উপকথা, ফেবলস, তারপরে দেখলাম রূপকথা, এবার দেখব ব্রতকথা। দেখো, ব্রত আমাদের বাঙালিদের জীবনে মোটামুটি আছে। এই ব্রত, ওই ব্রত, পাঁচালী পড়া হচ্ছে এবং দেখবে প্রত্যেকটা পাঁচালীর মধ্যে কিছু না কিছু একটা মনস্কামনা পূরণের কথা বলা হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রত্যেকেই হয়তো প্রত্যেক ব্রতকথার মধ্যে দেখা যাবে যে সেই পাঁচালীর মধ্যে বা সেই ব্রতকথার মধ্যে সেই ব্যক্তি হয়তো বা মেইন ক্যারেক্টার বা প্রধান চরিত্র, তার জীবনে হয়তো কিছু বিপদ রয়েছে এবং সে বিভিন্ন বাধা বিপত্তিকে কাটিয়ে উঠছে বিশেষ কোনো দেবদেবীর পুজোর মাধ্যমে। এর মাধ্যমেই তার পুজো প্রচলিত হচ্ছে। এই ধরনের বিষয়গুলো রয়েছে এই ব্রতকথায়। তো দেখো, বলা হচ্ছে যে বাংলার লৌকিক দেবতাদের অবলম্বন করে এগুলি রচিত। যে লৌকিক দেবতা, বাংলায় যে লৌকিক দেবতা সেগুলো তাদের নিয়ে রচিত হচ্ছে। আদিম সংস্কার ও উচ্চতর সংস্কৃতির মিশ্রণের ফল এই ব্রতকথাগুলি প্রবল অনিষ্টকারী দেবতাকে প্রসন্ন করে তার দ্বারা প্রভূত কল্যাণ সাধনের বিশ্বাসী ব্রতকথাগুলির মাধ্যমে প্রচারিত হয়। যে এর মধ্যে কি থাকে, যে প্রবল অনিষ্টকারী দেবতাকে প্রসন্ন করে তার দ্বারা কল্যাণ সাধন হচ্ছে। ঠিক যে যেমন বংশমঙ্গলের কথাই আমরা জানি যে তিনি আম বা ধরো শীতলা দেবী যে আ বসন্ত রোগ হচ্ছে, এবার তাকে প্রসন্ন করতে হবে। তো মায়ের পুজো করলে তখন আর কিন্তু এই যে প্রকোপটা সেটা আর থাকছে না। তো এর মাধ্যমে কিন্তু এই ব্রতকথাগুলো প্রচলিত। উপকথায় যেমন পশু-পাখির উপর মানবতা আরোপ করা হয়, ব্রতকথাতে তেমনি মানবিক দোষগুণের আলোকে দেবতাদের চিত্রিত করা হয়। দেখো, এইজন্য কিন্তু এই কথাগুলিকে ভিত্তি করে কিন্তু উচ্চতর সাহিত্য মঙ্গল কাব্যগুলি সৃষ্টি হয়েছে, যেটা আমরা অলরেডি ১ম সেমেস্টারে পড়ে এসেছি। আচ্ছা, রূপকথার কাজ হচ্ছে অবসর বিনোদন, ব্রতকথার কাজ হচ্ছে গার্হস্থ্য মঙ্গল সাধন। দেখো, আমি তো বললাম যে ব্রতকথার কাজ হচ্ছে যে জীবনের কোনো সমস্যা, সেখানে দেখা যাচ্ছে যে তার জীবনে কোনো সমস্যা আছে, সেই সমস্যাটার সমাধান হচ্ছে সেই ব্রতটা পালন করে, সেই দেবীর পুজো করে বা সেই দেবতার পুজো করে। সুতরাং ব্রতকথা কেন করা হয়? গার্হস্থ্য মঙ্গল সাধনের জন্য। আর রূপকথা অবশ্যই এন্টারটেইনমেন্টের জন্য, অবসর বিনোদনের জন্য। আচ্ছা, রূপকথার অসম্ভবতা আমাদের সাসপেনশন অব ডিসবিলিফ বা অবিশ্বাস্য নিরাকরণের উপর নির্ভরশীল। কিন্তু ব্রতকথায় অসম্ভবকে সম্ভব করে তোলা হয় এবং এই যে অসম্ভবকে সম্ভব করে তোলা হচ্ছে, অর্থাৎ এত বিপদ, সেই বিপদটাকে কাটিয়ে ওঠা হচ্ছে, রাক্ষসদেরকে মানুষেরা মেরে ফেলছে। সেটা তার পেছনে হয়তো কিছু কিছু দেবতার হস্তক্ষেপের কথাও আছে। আচ্ছা, এই হচ্ছে ব্রতকথা বা রূপকথা উপকথার কিছুটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু বিশেষ কোনো পার্থক্য এর মধ্যে নেই। আচ্ছা, এই লোককথার আরেকটি শাখা হচ্ছে নোভেল্লা, বাংলায় যেটাকে বলে রোমাঞ্চ কথা। এবার স্টিথ থমসন তিনি বলেছেন যে নোভেল্লা ঘটনাগুলি বাস্তব জগতের নির্দিষ্ট স্থানকালে ঘটলেও এখানে অদ্ভুত সমস্ত ঘটনা ঘটে, তবে তা লোকের বিশ্বাসের সীমারেখাকে অতিক্রম করে না। যে হ্যাঁ, এখানেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেটা মানুষের বিশ্বাসের সীমারেখাকে অতিক্রম করে না। এরকম কিছু ঘটনা হচ্ছে, যেমন ধরো এই যে নোভেল্লার মধ্যে বা রোমাঞ্চকথার মধ্যে রয়েছেন নাবিক সিন্দবাদের কাহিনী, খলিফা হারুনুর রশিদের কাহিনী, আলিফ লায়লা বা বোকাচ্চিওর ডেকামেরন এই জাতীয় সাহিত্য। বাংলার সাইফুলমূলক বদিউজ্জামান জাতীয় কাহিনীতে রূপকথা ও রোমাঞ্চকর সংমিশ্রণ দেখা যায়। একে নোভেল্লা মার্চেন্ট, একে বলা হয় নোভেল্লা মার্চেন্ট। আচ্ছা,
এছাড়া এই লোককথার আরেকটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে উম শাখা হচ্ছে হিরোটেল বা বীর কথা। নাম শুনে বোঝা যাচ্ছে কি হতে পারে? আমি তো হারকিউলিসের কথা জানি। আচ্ছা, বলা হচ্ছে একটিমাত্র কেন্দ্রীয় দুঃসাহসী ও অলৌকিক শক্তিসম্পন্ন বীর চরিত্রকে অবলম্বন করে একাধিক কাহিনী তৈরি হলে তাকে বীরগাথা বলা হয়। হারকিউলিস বা থিসিয়াসের গ্রিক কাহিনী বা সংস্কৃত বেতাল পঞ্চবিংশতির বিক্রমাদিত্যের কাহিনী এই বীর কথার উদাহরণ। আচ্ছা। তো এই যে বিষয়টা বলছিলাম, এছাড়া অলৌকিকতা না থাকা সত্ত্বেও রবিনহুড বা রঘু ডাকাত, বাংলার ডাকাতদের কাহিনী এগুলোও বীরকথার অন্তর্গত। যে একজন দুঃসাহসী অলৌকিক শক্তিসম্পন্ন একজন বীর চরিত্র এখানে থাকবে এবং তাকে নিয়ে একাধিক কাহিনী তৈরি হবে। এগুলো হচ্ছে হিরোটেল বা বীর কথা। আচ্ছা, এই লোকসাহিত্যের আরেকটি শাখা হচ্ছে পুরাণ কথা। পুরাণ কথা, ইংরেজি মিথ, এই শব্দের শব্দ হচ্ছে লোকপুরাণ। লৌকিক পুরাণ কাহিনী, পুরাণ কথা, পুরাকথা ইত্যাদি শব্দ এই মিথ এর প্রতিশব্দ হিসেবে বাংলায় বলা হয়। যদিও আমাদের দেশে আমাদের অষ্টাদশ পুরাণ রয়েছে এবং তার পরবর্তীকালে অর্বাচীন কিছু পুরাণ, মানে যেগুলো একটু নিম্নমানের, তার সঙ্গে মিথের কিছু পার্থক্য রয়েছে। আমাদের দেশে পুরাণ সাহিত্য মূলত প্রাগ-আর্য সংস্কৃতির মিলনের দ্যোতক। অর্থাৎ আর্য এবং প্রাগ-আর্য, আর্যদের আগের এবং আর্যদের সময়কার সবকিছু মিলেমিশে রয়েছে। আচ্ছা, কোনো বিশিষ্ট দেবতার লীলা বৈচিত্র্য প্রকাশক এবং ধর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত রয়েছে এটা। মিথ এ ধর্মের বন্ধন নয়, বিশ্বাস ও অতীত বিশ্বের কাহিনী প্রধান। আচ্ছা, মিথ প্রসঙ্গে ফোকলোর অভিধানে কি বলা হচ্ছে যে এ শর্টলি প্রেজেন্টেড টেল অ্যাজ হ্যাভিং অ্যাকচুয়ালি অকার্ড ইন এ প্রিভিয়াস এজ, এক্সপ্লেনিং দ্য cosmological and supernatural tradition of a people, their gods, heroes, cultural traits, religious beliefs, etc. The myths tell of the creation of man, of animal, of landmarks. They tell why a certain animal has its characterized, why the bat is blind or flies অনলি এট নাইট। এই যে বিভিন্ন ঘটনা, যে বাদুড় কেন অন্ধ বা কেন রাত্রিবেলা তারা এরকম উড়ে বেড়ায়। এই যে বিভিন্ন কারণগুলি কিভাবে হয়েছে, যে আমাদের যেমন এই সাপের বিষ নিয়ে বলা হয় বা পিঁপড়ের কামড়ে কেন বিষ থাকে। এই যে বিভিন্ন ঘটনাগুলো প্রচলিত আছে এই বিষয়গুলো। এছাড়া বলা হচ্ছে যে why or how certain natural phenomena came to be, যে কেন এগুলো, why the rituals and ceremonies began and why then continue, যে বিভিন্ন রিচুয়ালস গুলো আমাদের রয়েছে বা বিভিন্ন সেরেমনি বা বিভিন্ন পর্ব আমরা কেন পালন করি এবং কিভাবে সেগুলি সৃষ্টি হচ্ছে, কেন পালন করে চলেছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে রয়েছে। মানে কিছুটা পুরাণ কেন্দ্রিক কিছু বলা হয়। সেই দেব-দেবী সংক্রান্ত, যে হ্যাঁ, এই দেবতা একসময় এই করছিলেন, তারপর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। এরকম একটা বিষয়। আচ্ছা, দেশের বা সমাজের আ আদি মানুষের আবির্ভাব, পৃথিবীর সৃষ্টি, দেবদেবীর জন্মগ্রহণ, মানুষের বিবর্তন, সনাতন ধর্মের আবির্ভাব, স্রষ্টার মূল প্রকৃতি, আকাশ, মর্ত্য, পাতাল, মানব, দেবতা, অন্যান্য জীবের জন্ম, লোকাচারগুলির উৎস, সেগুলি পালনের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়গুলি নিয়ে কিন্তু সকল দেশের এই পুরা কাহিনী বা আমরা যেটাকে বলছি মিথ বা পুরাণ কথা, সেটা কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, এই লোকশাখার মধ্যে আরেকটি শাখার কথা বলা হচ্ছে, জার্মান ভাষায় যেটাকে বলা হচ্ছে সেজ, বাংলায় বলা হচ্ছে স্থানিক কথা। অর্থাৎ একটা স্থানকে কেন্দ্র করে এ ধরনের কাহিনী গড়ে ওঠে। আচ্ছা, লোককথার শ্রেণীবিন্যাসে রঙ্গকথা নামক আরেকটি বিষয় রয়েছে। আচ্ছা, পৃথিবীর সর্বত্র ছোট, ছোট কাহিনীতে এই হাসি তামাশায় চুটকি রঙ্গ রসিকতা কিন্তু রয়েছে। যেগুলোতে রঙ্গকথা বলা হচ্ছে, মানে হাসির বিষয় থাকবে। ইংরেজিতে এসব কাহিনীকে বলা হচ্ছে জেস্ট, হিউমারাস অ্যানেকডটস অ্যান্ড মেরি টেলস বলা হচ্ছে। যেমন এছাড়া বোকা লোকদের নিয়ে বিদ্রূপ, লোক ঠকানোর সচরাচর অশ্লীল যেসব কাহিনী রয়েছে তাকে বলা হচ্ছে নামস্কুল টেল। এ ধরনের কাহিনী কখনো, কখনো বিশেষ নায়ক-নায়িকাকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং কিছু পরম্পরাধর্মী কাহিনী হয়, কখনো প্রশংসিত, কখনো নিন্দিত, কখনো নায়ক প্রবঞ্চিত হয়। এই ধরনের কাহিনীর মধ্যে যেমন রয়েছে পাজি পিটার, টেটন বুড়ো, খোঁজা নাসিরুদ্দিন বা ঢাকার কূটনীতির গল্প এই শ্রেণীর অন্তর্ভুক্ত এবং যেহেতু এটা হাস্যরস কেন্দ্রিক, সুতরাং এটি বেশ জনপ্রিয় একটি ধারা। এরপর আমরা পড়ব লোকপ্রবাদ ও প্রবচন। তো দেখো, প্রবাদ এবং প্রবচন এগুলো তোমরা ক্লাস 8-9 এও হয়তো কিছুটা পড়েছ। তো যদি মনে থাকে তো ভালো, না মনে থাকলেও সমস্যা নেই। তো আমরা কথায়, কথায় একটা কথা বলে থাকি, প্রায় বলে থাকি যে প্রবাদ প্রতিম। তো কেন বলা হয় কথাটা? কারণ প্রবাদ প্রায় পুরাণের মতো শক্তিশালী। একটি পুরাণে যেমন আমরা পাই কি, সে দেশের কোনো জাতির একটা বড় কালপর্বের প্রেক্ষাপটে সমগ্র অস্তিত্বের প্রতিফলন ঘটে, যে সেই সময়ে সেই জাতির, সেই দেশের অস্তিত্ব কেমন ছিল, ঠিক কেমন ছিল সেই সময়ের সমাজ ব্যবস্থা, সবই কিন্তু আমরা জানতে পারি। ঠিক একইভাবে প্রবাদের মধ্যে দিয়েও কিন্তু একটা জাতির ভূদর্শন এবং বিচিত্র অভিজ্ঞতার নির্যাস পাওয়া যায়, যেটি কিনা এই প্রবাদ একটি মাত্র বাক্য বা বাক্যাংশে প্রতিফলিত হয়। মানে ওই একটা বাক্যের মধ্যে দিয়েই যেন আমরা কিছুটা সেই জাতির
কিছুটা অস্তিত্ব সম্পর্কে বা সেই জাতির অভিজ্ঞতা সম্পর্কে কিছুটা জানতে পারি। আচ্ছা, একেকটি পুরাণে যেমন সেই জাতির নারীকে বোঝা যায়, প্রত্যেকটি প্রবাদে সেইরকম সেই ভাষাগোষ্ঠীর সেই জাতির মানুষকে চিনিয়ে দেওয়া যায়। মানে তারা কেমন ছিল সেটা আমরা বুঝতে পারি। এছাড়াও আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রবাদের মধ্যে সামঞ্জস্য এবং ভাবগত মিল আছে। আচ্ছা, প্রবাদ সম্পর্কে আরেকটা কথা প্রচলিত, সেটা কি? প্রত্যেকটা প্রবাদই কিন্তু সত্যি। মানে প্রবাদের একটা যে অভিজ্ঞতা যেমন আছে তার পেছনে, ঠিক তেমনই সেগুলি সত্যির কিছু কথা বলে বা কিছু বাস্তবতাকে তুলে ধরে। আচ্ছা, আমরা তো জানি লোকসংস্কৃতির বৈশিষ্ট্য যে সেগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির রচনা নয়। সেটা লোক সমাজের। কে রচনা করেছেন সেটা আমরা জানি না। তার পেছনে কিছু অভিজ্ঞতা অবশ্যই থাকে। প্রবাদ কোনো একজনের রচনা নয়। কখনো খুব শক্তিশালী কবি সাহিত্যিকেরা হয়তো এমন কোনো কথা বলেন যেটা হয়তো প্রবাদের মর্যাদা পেয়ে যায়। কিন্তু প্রবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর নামহীনতা। অর্থাৎ এর রচয়িতার নামহীনতা। অর্থাৎ এর রচয়িতা কে বা কারা আমরা কিন্তু জানতে পারি না। আচ্ছা, প্রতিটি প্রবাদে কি রয়েছে? বহু দিনের বহু মানুষের জীবন অভিজ্ঞতা প্রসূত জীবন ও জগৎ, সময় ও সমাজকে গভীরভাবে উপলব্ধি করার বেদনা ও উত্তাপ। কখনো তার সাথে মিশে তির্যক ব্যঙ্গ এবং তীক্ষ্ণ শ্লেষ। অর্থাৎ ধরো একটা আ একটা এই যে একটা উদাহরণ দেওয়া আছে, "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো" বা "নেই মামার চেয়ে কানা মামা ভালো।" এই কথাগুলো আমরা প্রায় বলে থাকি। এগুলোকে কিন্তু প্রবাদ বাক্য। কিন্তু এই যে কথাগুলো যে "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো" এই কথাগুলো কেন বলা হয়? অর্থাৎ আমার কাছে খারাপ কিছু থাকার থেকে খারাপ কোনো জিনিস থাকার থেকে সেটা না থাকা ভালো। এই ধরনের ক্ষেত্রে আমরা এই প্রবাদগুলো ব্যবহার করি। তো এই কথাগুলো নিশ্চয়ই কিছু ব্যক্তি অভিজ্ঞতা বা কিছু উপলব্ধি থেকে এই কথাগুলো বলা হয়েছে এবং দেখো সেগুলি সময়ের সাথে সেগুলি কিন্তু আমাদের সমাজে থেকে গেছে এবং প্রবাদ বাক্য হয়ে উঠেছে। তো এই কথাগুলো কিন্তু আ উম আমরা বলি শুধু সেরকম না। একই ধরনের কথা আরো অনেক ভাষায়, অনেক সমাজে কিন্তু একই ধরনের কথাগুলি প্রচলিত আছে। আমরা যখন আরো ডিটেইলস এ পড়ব, আমরা এই বিষয়টি জানতে পারব। দেখো, বলা হচ্ছে যে কখনো করুণা, কখনো আত্মসমালোচনা, কখনো বা নিরপেক্ষ দর্শকের গভীর নিরাসক্তি এর মধ্যে রয়েছে। আচ্ছা, দুটি যেমন পরস্পর বিরোধী প্রবাদগুলি সমানভাবে সত্য। যেমন এই দুটি উদাহরণ দেওয়া হয়েছে, "দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, নেই মামার চেয়ে কানা মামা ভালো।" দুটো পরস্পর বিরোধী মনে হচ্ছে না? এখানে বলা হচ্ছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ খারাপ গরু থাকার থেকে গোয়ালে গরু না থাকা ভালো। আবার বলছে নেই মামার চেয়ে কানা মামা ভালো। অর্থাৎ যে একদম না থাকার থেকে ওই খারাপটাই না হয় থাকা ভালো। না দেখো, কিন্তু এই কথাগুলো পরস্পর বিরোধী হলেও আলাদা পরিস্থিতিতে কিন্তু এই কথাগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো আমরা যে মুহূর্তে একটা নতুন পরিস্থিতিতে নতুন মানুষের মধ্যে ভাষা ব্যবহারে একটি প্রবাদের প্রয়োগ হবে, সেই প্রবাদটি বহু প্রাচীন হলেও সেই মুহূর্তটিতেই আবার নতুন করে বেঁচে উঠল। এভাবে সেই প্রবাদটি শাশ্বত ও সর্বজনমান্য হয়ে উঠল। ধরো যে পরিস্থিতিতে আমরা এই কথাগুলো বলছি, সেই কথাগুলো আমরা কিন্তু কখনো বিচার করতে চাই না যে কেন এই কথাটা বলা হয়েছে, কে বলেছেন, এত কিন্তু ভাবি না। কিন্তু আমরা এই যে কথাগুলি বলি, এর মধ্যে দিয়ে কিন্তু এই প্রবাদগুলি শাশ্বত হয়ে রয়েছে। আচ্ছা, এই প্রবাদগুলির মধ্যে আরো একটা বিষয় দেখা যায়, সেটি হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন পৌরাণিক এবং ঐতিহাসিক বিষয় কিন্তু এর সঙ্গে জড়িত থাকে। যে কিছু ব্যক্তির নাম, সেটি পৌরাণিক চরিত্র হতে পারে, ঐতিহাসিক চরিত্র হতে পারে বা কোনো বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে। তাদের নাম ও কিছু স্থান নামও কিন্তু এই প্রবাদে অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, তো তবে কিনা বিশেষ স্থানকাল পাত্রের সীমানা টপকে ব্যাপক সাধারণীকরণের এবং নতুন পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারার ক্ষমতাই প্রবাদের একটি জনপ্রিয়তা এবং অস্তিত্বের বিষয়টি নির্ধারণ করে। যে হয়তো বিশেষ কোনো ব্যক্তিত্বের নাম বা কোনো স্থানের নাম জড়িত আছে। কিন্তু আ সেটি হয় কি পরিস্থিতির বদলের সাথে বা সময়ের পরিবর্তনের সাথে সেগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, তো এক কথায় প্রবাদের বৈশিষ্ট্যগুলি একসাথে বলে দেওয়া হয়েছে। আমি স্টার মার্ক করে রাখলাম। দেখো, বলা হচ্ছে যে এক কথায় প্রবাদ হবে সংক্ষিপ্ত হবে। তাহলে কি হবে? সংক্ষিপ্ত, সরল, রূপক অলংকারের বহুল, আ সহজ, প্রাচীন এবং সর্বোপরি সত্য। আচ্ছা, এর মধ্যে অবশ্যই সত্যতা থাকতে হবে। এবার রূপক বিষয়টা কি? রূপক অলংকার কি? রূপক হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছুর একটা অভেদ, মানে তুলনা করা হয় সাধারণত। আচ্ছা, তবে কিনা লোকোক্তি মাত্রই প্রবাদ নয়। চুরি করা মহাপাপ, নীতিবাক্য মাত্র। বলছে যে এই যে বলা হয় চুরি করা মহাপাপ। তো এগুলি কিন্তু নীতিবাক্য। কিন্তু এগুলিতে প্রত্যক্ষ আ জীবন নির্ভর বা অভিজ্ঞতা এগুলি কিন্তু নেই। তাই এগুলি প্রবাদ বাক্য নয়। আচ্ছা, এই প্রবাদের সাথে আরেকটা কথা আমরা সাধারণত বলে থাকি, সেটি হচ্ছে প্রবচন। প্রবচনটা কি? আচ্ছা, বচন শব্দটি তো আমরা বাংলায় ব্যবহার করি, যেমন বিভিন্ন ক্ষেত্রে ডাকের বচন, খনার বচন ইত্যাদি। তো তাহলে প্রবাদ বলতে আমরা যা বুঝি,
আ অনেক সময় বচন দিয়েও একই কথা বলা হয়। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন না, প্রবাদ এবং প্রবচনের মধ্যে পার্থক্য রয়েছে। তো তিনি প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠিতে আ উম একটা লেখা প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছেন। যেখানে তিনি লিখেছেন যে প্রবাদ কথাটির মধ্যে একটি গল্পের ভাব আছে। মানে যে সেই বিষয়টা কেন আসলো, ওই কথাটা কেন আসলো, একটা গল্পের ভাব আছে। কিন্তু প্রবচন ছাঁটা কথা, ছাঁটা কাটা কথা মাত্র। আনন্দ, দুঃখ বা কিছু অভিজ্ঞতালব্ধ জ্ঞান ছাড়া তার অন্য কিছু পরিবেশনে নেই। যদিও বর্তমানে প্রবাদ ও প্রবচন প্রায় সমার্থক এবং পরিপূরক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। সেই অর্থে যদি আমরা দেখি, তো কৃষি বিষয়ক যে খনার বচন বা লৌকিক জ্যোতিষ বিষয়ক ডাকের বচন ব্যবহারিক জীবনের অভিজ্ঞতালব্ধ সত্যকে সহজ সরল এবং সৎ অথচ সালঙ্কারভাবে প্রকাশ করেছে, তাই এগুলি প্রবাদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যদি বলা হয় যে বলা হচ্ছে যে কিছুটা পার্থক্য রয়েছে, যে প্রবাদের মধ্যে একটি গল্পের মতো ব্যাপার আছে, কিন্তু প্রবচনে কাটছাঁট কথাবার্তা। কিন্তু আবার দেখা যাচ্ছে এই যে খনার বচন বা ডাকের বচন, তো এখানেও কিন্তু কিছু অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে, যে খনার বচনে বলা হয় এই সময় এই ফসল চাষ করা উচিত, এখানে এই করা হবে। আচ্ছা, তো এই যে বা জ্যোতিষ বিষয়ক যে ডাকের বচন, সেখানেও বলা হয় এই তিথিতে বা এই সময় এই কিছু এই বিষয়টি করা উচিত, এই সময় করা উচিত না। এর মধ্যে তো অভিজ্ঞতা আছে। মানুষ তো এমনি ইচ্ছে হলো বলে দিলেন সেরকম তো না। যারা এইসব সৃষ্টি করেছেন বা যে সময় সৃষ্টি হয়েছে এবং এতদিন মানা হচ্ছে বিষয়গুলো, নিশ্চয়ই তার মধ্যে কিছু অভিজ্ঞতা আছে। কিছু এক্সপেরিয়েন্স থেকে তারা এই কথাগুলি বলেছেন। আচ্ছা, তো বলা হচ্ছে কোনকালে বিশিষ্ট ব্যক্তির দ্বারা কথিত হলেও প্রবাদ মাত্রেই সর্বসাধারণের নির্বিশেষ সম্পত্তি। মানে এটা সবাই ব্যবহার করতে পারে এরকম। আচ্ছা, একটু প্রবাদের সাফল্য কিসে? যে অ্যা অ্যা এমনকি অস্তিত্ব নির্ভর করে লোক মানুষের সরল স্বাভাবিক সমর্থনের উপর। যে সকলে সেটাকে সমর্থন করছেন, সেই বিষয়ের উপর কিন্তু অস্তিত্ব নির্ভর করে। কারণ আমরা যদি সেটাকে সমর্থন না করি, যদি সেটাকে না ব্যবহার না করি, তাহলে কিন্তু সেটি থাকবে না। আচ্ছা, বিষয়বস্তু নয়, এই সাফল্যের ভিত্তি সহজ প্রকাশভঙ্গি, সাধারণ বুদ্ধির সরল চমৎকারিত্ব, সংক্ষিপ্ত উপস্থাপনা এবং প্রয়োগের সার্থকতা। এছাড়া শব্দের স্বল্পতা, অর্থের আধিক্য এর একটি বৈশিষ্ট্য। মানে শব্দ হবে ছোট, ছোট বা বাক্য হবে ছোট, বেশি শব্দ থাকবে না তাতে। কিন্তু অর্থের দিক থেকে সেটি বড় হবে। মানে অর্থের আ অনেক বেশি গভীরতা থাকবে। আচ্ছা, সেদিক থেকে প্রবাদমূলক বাক্যাংশ বা বাগধারার সঙ্গেও প্রবাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো আমাদের কিছু প্রবাদের উদাহরণ দেওয়া হয়েছে। তো যেমন দেবদেবী বিষয়ক রাখিহরি মারে কে, বা পৌরাণিক চরিত্র বিষয়ক যে সাতকান্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ, এই কথাগুলি তোমরা শুনেছ। তো এরকম প্রত্যেকটা বিষয় রিলেটেড একটা করে প্রবাদের নাম যদি তোমরা মনে রাখতে পারো, এক্ষেত্রে আমি বলব না তোমরা এর মধ্যে অনেকগুলি জানো, বা যেগুলি তোমার জানা বা যেগুলি তোমার মনে হবে যে মনে আছে, প্রত্যেকটা সম্পর্কে যদি একটা করে মনে রাখতে পারো তো ভীষণ ভালো হয়। যে প্রবাদ নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যে প্রবাদ প্রবচন, তো সেরকম তোমরা উদাহরণ দিতে গেলে ১ টা ২ টো দিতে পারো। তো পরীক্ষায় হয়তো একটা তুলে দেওয়া হলো যে এই যে লাকি টাকা দেবে গৌরী সেন বা হরি ঘোষের গোয়াল। তো এই কথাগুলি কি ধরনের? এটি কি ধরনের বা কি বিষয়ক প্রবাদ? এরকমও প্রশ্ন আসতে পারে। তো একটা মজার বিষয় হচ্ছে যে এই যে প্রবাদের পেছনে আমরা দেখলাম কিছু কাহিনী আছে। হয়তো কোনো গল্প বিশেষ কিছু থেকে, হয়তো বিশেষ কোনো ঘটনা থেকে প্রবাদ বাক্যগুলি আ সৃষ্টি হয়েছে। তো এই যে "লাগে টাকা দেবে গৌরী সেন, হরি ঘোষের গোয়াল" এই কথাগুলি কেন বলা হয়? এর পেছনেও কিন্তু কিছু কথা আছে। এ নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে। আমি যদি সময় পাই অবশ্যই চেষ্টা করব এ নিয়ে কিছু শর্ট ভিডিও বানানোর। তো তোমরা আগে এগুলো পড়ে নাও। আমি সময় পেলে অবশ্যই কিছু বলব। তো এরকম দেখো বেশ কিছু প্রবাদের উদাহরণ আছে। আমি ওগুলো আলাদা করে পড়লাম না। তোমাদেরকে বললাম যে অবশ্যই তোমরা কিছু বুঝে পড়ে নিও। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আচ্ছা, এরপর আমরা পড়ব ছড়া। তাহলে আমরা কথা পড়লাম, প্রবাদ প্রবচন পড়লাম, এবার পড়ব ছড়া। তো ছড়া এমন একটা বিষয় যে ছোটবেলা থেকেই কিন্তু এই বিষয়টা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদেরকে আকর্ষণ করে। আমাদের সঙ্গে ছোটবেলায় কথা বলার সময় বা আমাদের ছোট ভাই-বোন বা বাড়িতে যে ছোট বাচ্চা আছে তাদের সাথে কথা বলার সময় কিন্তু আমরা সুর করে, করে কথা বলি। তো এই সুর বা এর থেকে ছড়া বা আমরা ছোটবেলায় যেমন তাই, তাই, তাই মামার বাড়ি যাই বা হাট্টিমা টিমটিম, বা ধরো নতুন, নতুন পায়রাগুলো ঝুঁটুন বেঁধেছে, খোকা গেল মাছ ধরতে ইত্যাদি। এই ছড়াগুলি কিন্তু আমরা ছোট থেকে শিখি। কিন্তু এই ছড়াগুলি আমরা যখন পড়েছি আমরা কিন্তু জানি না যে এই ছড়াগুলি কারা লিখেছেন। বা ধরো সেই ছড়াগুলির পেছনে যে লেখক বা কবির নাম আছে সেরকম কিন্তু দেখিনি। তো যাই হোক, ছোটবেলা থেকে কিন্তু এই ছড়া বিষয়টা আমাদের খুব টানে। আর এই ছড়া হচ্ছে সবচেয়ে আদিম। বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ এই ছেলে ভুলানো ছড়ার বিষয় নিয়ে বলতে গিয়ে বলেছেন, "ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন আর কিছু নাই।" মানে শিশু হচ্ছে সবচেয়ে পুরাতন। মানে আমরা যত বড় হই আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসে। মানুষের একটা পার্থক্য তৈরি হয়। কিন্তু শিশুর সর্বকালে মানে ১ম থেকেও শিশুর বৈশিষ্ট্য যা ছিল এখনো তাই আছে। দেশভেদ বা আলাদা, আলাদা দেশেও যে শিশুদের বৈশিষ্ট্য আলাদা হয় সেটা কিন্তু নয়। একই হয়। আচ্ছা, সেটাই বলা হচ্ছে যে এই যে ছড়াগুলিও কিন্তু যেন শিশু সাহিত্য।
তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে বলেছেন রবীন্দ্রনাথ। ছড়ার জগৎ মূলত শিশু মানবের জগৎ এবং সেই জগতের আস্বাদক মূলত শিশুই। আচ্ছা, শিশুরাই সাধারণত ছড়া পড়ে, বড়রা তো পড়ে না। শিশু মানুষ যে চোখ দিয়ে জগৎ ও জীবনকে দেখে তা সতত সঞ্চরণশীল এবং সদা অনুসন্ধিৎসু, অর্থাৎ কিছু জানতে চাই। সমস্ত পৃথিবীটাই তার কাছে নতুন বলে গভীর অভিনিবেশে কোনো একটিমাত্র বিষয় বা বস্তুতে মনোসংযোগ করবার প্রবৃত্তি তার নেই। মানে সবসময় সে চঞ্চল, যে কোথায় কি হচ্ছে সবকিছু তার কাছে নতুন। আচ্ছা, সদা পরিবর্তনশীল জীবননাট্যের প্রতিটি অঙ্গভঙ্গিও বরং তার সদ্য জাগ্রত কৌতূহলীর চোখ এড়ায় না। আচ্ছা, তো মূলত এই ছড়াগুলি শিশুদের জন্যই। আর কিন্তু শিশুরা তো সৃষ্টি করে না, তো শিশু মন আমাদের প্রত্যেকের মধ্যে, আমরা যত বড়ই হই না কেন আমাদের মধ্যে একটা শিশু মন থাকে। সেই শিশু মন থেকে কিন্তু এগুলি সৃষ্টি হয়। তো এই ব্লুমফিল্ড একটা কথা বলেছেন, আমি জাস্ট একবার একটু বলছি। বলা হয়েছেন, "দ্য পপুলার রাইম ইজ a striking example of the poetic primitive, going back in its construction and psychological essence almost to the primitive archaic times, and at the same time it is frequently an expression of new attitude among the message message of the people." তাহলে ছড়াগুলি হচ্ছে কি পোয়েটিক প্রিমিটিভ, তাহলে কোনো বিশেষ বার্তা বা মনোভাব প্রকাশের উদ্দেশ্যে তা রচিত নয়। অর্থপূর্ণ সংলগ্নতার কোনো দায় নেই তার। এই যে হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, হাটিমা টিম টিম কি জিনিস আমরা জানি না। মানে এর যে অর্থ থাকতে হবে তার কোনো মানে নেই। কিন্তু একটা, যে একটা তার মধ্যে একটা ছন্দ থাকবে। শিশু সদাচঞ্চল দৃষ্টিপাতের মতো এখানেও টুকরো টুকরো পরস্পর বিচ্ছিন্ন অজস্র ছবির সমাহার। যেমন শিশুরা কোনো কিছুতে একবারে মনোনিবেশ করতে পারে না। একবার এদিকে হয়তো মন দিচ্ছে, আবার হয়তো সেদিকে তার মন নেই। তো এই যে এরকম বিষয় হয়ে হয়ে থাকে ছড়ার ক্ষেত্রেও। যে কি হয়, যে হয়তো কিছু টুকরো টুকরো ছবির একটা কিছু বিষয় এর মধ্যে রয়েছে। তো বলা হচ্ছে যে ফ্রয়েডের মতানুসারে বিভিন্ন অবদমিত ইচ্ছা বা স্বপ্ন প্রতীকের প্রকাশ ঘটে আদিম ছড়াগুলিতে, এবং সেগুলি অর্থপূর্ণ বা সচেতন হয়ে উঠতে পারে। যেমন একটা ছড়ার আ উম উদাহরণ দিয়ে আলোচনা করা হচ্ছে। "আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, চায়ের মণিগাল ঝাঁঝর বাজে।" আচ্ছা, এটা একেক এলাকায় হয়তো একেক রকম আছে। কোথাও হয়তো চায় মৃগেল নেই। আম অন্য কিছু থাকতে পারে। তো দেখো, বলা হচ্ছে যে এই যে ছড়াটি, এই ছড়াটির ১ম ২-৩ লাইনে যে ছবিগুলি পাই, ৩ পংক্তির ছবিগুলির সঙ্গে তার সম্পর্ক খুঁজে বের করা মুশকিল। যে বলা হলো ১ম এ "আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ছাই মির্গেল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে পলর ঢুলি, ঢুলি গেল কমলাফুলি, কমলাফুলির টিয়েটা, রাঙা মামার বিয়েটা।" যে আগের কথাগুলো কি মানে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না। আর শিশুরা কিন্তু কখনোই কোনো কিছুর অর্থ জানতে চায় না, যে এটার মানে কি? এটা কেন হলো? এটার সাথে এটা কেন এরকম কেন বলা হচ্ছে? একদম শিশুরা কিন্তু এরকম প্রশ্ন করে না। তো এই টুকরো ছবিগুলির মতোই তার কাছে গুরুত্বপূর্ণ ছড়ের অন্তর্নিহিত ছন্দ সৌন্দর্য এবং সুর নিরপেক্ষ ধ্বনিসম্ভূত শব্দ সংগীত। যে এর মধ্যে একটা ধ্বনি থাকবে। যেমন রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতিতে বলেছেন যে, "জল পড়ে পাতা নড়ে।" এই পংক্তি দুটো কিন্তু তার মনে একটা শিহরণ জাগিয়েছিল। এই যে এর জল পড়ে পাতা নড়ে, এই যে এর মধ্যে যে একটা ছন্দ রয়েছে বা ধ্বনির যে মাধুর্য রয়েছে সেটা রয়েছে। আচ্ছা, উম এরপর আরো ডিটেইলস আলোচনা করা হচ্ছে। তো আ এগুলো আমি আর বলছি না। যেমন ছোট থেকে এই ছড়া শুনেই কিন্তু বড় হই। আচ্ছা, এবার দেখো, বলা হচ্ছে বেশিরভাগ ছড়াগুলি কিন্তু শিশুর মনোরঞ্জনের জন্য হয়। হয়তো ঘুম পাড়ানোর জন্য, নয়তো মন ভোলানোর জন্য এগুলো বলা হয়। যেমন আ ঘুম পাড়ানোর সময় বলা হয়, "আয়, আয় চাঁদ মামা টি দিয়ে যা।" বা বা রাত্রিবেলা বলা হয় যে আ আরো যে সমস্ত ছড়া বলা হয় আরকি, "ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো।" বা ইত্যাদি। আম তো এগুলো রচয়িতা হচ্ছেন মা, দিদিমা, ঠাকুমারা। কিন্তু এছাড়াও কিন্তু বেশিরভাগ ছড়াগুলি হচ্ছে খেলার সঙ্গে সংযুক্ত। খেলা নিয়ে, মানে খেলার সংক্রান্ত বিভিন্ন ছড়া। শৈশব কৈশোরের অহেতুক আনন্দ, অপার বিস্ময়বোধ, অস্ফুট প্রকাশ সামর্থ্য, অসংলগ্ন উদ্যম, স্বাধীন সৃজনশীলতায় এগুলি রচিত হয়েছে। আচ্ছা, আ আবার হলো হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় প্রধানত অবদমিত নারীর হৃদয়ের অকুণ্ঠ প্রকাশ অনেকাংশে ইচ্ছাপূর্তির প্রতিফলন হয়ে উঠেছে এই ছড়াগুলি। যেটাকে এই প্রবন্ধে মেয়েলি ছড়া নামে কয়েকটি শ্রেণীতে কিছু ছড়া বিন্যস্ত করা হলো। যে কিছু যে আমাদের এখন মেয়েরা অনেক স্বাধীন, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের প্রচুর ইচ্ছেকে কিন্তু উম উম দাবি রাখতে হতো। মানে সেই ইচ্ছেগুলোকে প্রকাশ করা যেত না। তো সেই ইচ্ছে যে পূরণের জন্য তারা কিছু ছড়া
উম টাও প্রবর্তন করেছিলেন বা কিছু ছড়া প্রচলিত ছিল মুখে, মুখে। সেই রকম কিছু ছড়ার কিন্তু উদাহরণ তোমাদের বইয়ে রয়েছে। যেমন ঘুম পাড়ানির ছড়া একটা রয়েছে, "ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো।" এটাও জানো তোমরা। তো এরকম প্রত্যেকটা বিষয় রিলেটেড আলাদা, আলাদা ছড়ার উদাহরণ রয়েছে। তোমরা একটু দেখো। যেমন ছেলে ভুলানো ছড়া, "সোনা, সোনা ডাকছারি।" পরীক্ষায় হয়তো প্রশ্ন দিল যে, "একটি ছেলে ভুলানো ছড়ার উদাহরণ দাও।" একটা খেলার ছড়ার উদাহরণ দাও। এরকম দিতে পারে। যে, "আইগন বাইগন তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুরবাড়ি।" হয়তো কেউ, কেউ হয়তো পড়েছে, "আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুরবাড়ি।" আচ্ছা, "আরি, আরি, আরি কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর।" আচ্ছা, এগুলো তো ছোটবেলায় সবাই করেছে হয়তো, আমরাও করেছি। বেইলি ছড়া, "প্লেটিং বেলেটিং শৈল, আম পাতা জোড়া, জোড়া।" আচ্ছা, এই ধরনের কিছু ছড়ার উদাহরণ রয়েছে। তো প্রত্যেকটা বিষয়টা কি, ছড়া কি? এর কিছু বৈশিষ্ট্য থাকলে সেটা বলতে হবে। কিভাবে সৃষ্টি হলো? কয়েকটা ছড়ার উদাহরণ দাও। এভাবে পড়তে হবে। আচ্ছা, এরপর আসছে একটা খুব মজার বিষয় যেটার সাথে বুদ্ধির একটা বেশ সম্পর্ক রয়েছে। তো এই ধাঁধা, সেই বিষয়টি হচ্ছে ধাঁধা বা রিডল। তোমরা জানো। তো এই যে ধাঁধার যিনি বলবেন তাকেও যেমন আ এক উম তার তারও যেমন বুদ্ধি থাকতে হবে, উত্তর দিতে গেলেও কিন্তু যথেষ্ট বুদ্ধি সম্পন্ন হতে হবে। যে কেউ যখন ধাঁধার উত্তর জানতে চায় তখন উত্তরদাতার প্রত্যুৎপন্ন মতিত্ব অর্থাৎ তিনি কত তাড়াতাড়ি তার বুদ্ধির প্রয়োগ করে উত্তর দিতে পারেন বা ভাষা শব্দের উপর দখল এবং ব্যাপকভাবে জীবন সম্বন্ধে তার গভীর বা জ্ঞান কতটা তা কিন্তু জানা যায়। ইংরেজিতে রিডল বা এনিজমা শব্দ দুটির বিশ্লেষণে একটা দিক ফুটে ওঠে। প্রাচীন ইংরেজি ক্রিয়ামূল রিডম রিডান থেকে পরবর্তী সময়ে ইংরেজি রেড বা জার্মান র্যাট এবং প্রাচীন এইনিও শব্দ থেকে এসেছে ল্যাটিন এনিজমা, ফরাসি এনজমি বা ইংরেজি এনিগমার শব্দ। যাই হোক, প্রত্যেকটির অর্থ হচ্ছে, এতগুলো মনে না রাখতে পারলে অসুবিধা নেই, যে এর আদি অর্থ হচ্ছে যে বিভিন্ন ভাষায় এর আদি অর্থ হচ্ছে উপদেশ প্রদান। সংস্কৃতে একে বলা হচ্ছে প্রহেলিকা এবং হিন্দিতে বা উর্দুতে একেই বলা হচ্ছে পাহেলি বা পহেলি, আর বাংলায় বলা হচ্ছে হেয়ালি। সিলেট অঞ্চলে ধাঁধাকে বলা হয় পই। কোন অঞ্চলে কি কি নামে পরিচিত ধাঁধা সেটা কিন্তু মনে রেখো, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। সিলেটে বলা হচ্ছে পই, টাঙ্গাইলে বলা হচ্ছে শিলুক বা থল্লুক। আচ্ছা, শুধু উপদেশ প্রদানই এর উদ্দেশ্য নয়, ধাঁধার সঙ্গে যুক্ত আছে আরো গভীর অভিপ্রায়। জেমস জর্জ ফ্রেজার তার বিখ্যাত দ্য গোল্ডেন বো আ বাও বইতে দেখিয়েছেন যে গোটা পৃথিবীতেই আদিম সম্প্রদায়ভুক্ত মানুষ ধাঁধার সঙ্গে মন্ত্র বা ম্যাজিকের অবিচ্ছেদ্য সম্পর্কে বিশ্বাস করে। আমি সত্যজিতের কিছু গল্পে রেখেছি। সেখানে ধাঁধার মাধ্যমে কিছু আ বেশ কিছু ধাঁধার মাধ্যমে কিন্তু আ রহস্য উদ্ঘাটন করা হয় বা কিছু ডিটেকটিভ কাহিনীতেও এরকম দেখেছি যে ধাঁধার ব্যবহার করা হচ্ছে। এবং সেই ধাঁধা কিন্তু যে সে সলভ করতে পারে না। যথেষ্ট বুদ্ধি তার থাকতে হয়। নাহলে কিন্তু করা সম্ভব হয় না। এবং কিছু ম্যাজিকের সাথেও এই ধাঁধাগুলো কিন্তু যুক্ত। দেখো, পার্সি ম্যাজি যেটার অর্থ হচ্ছে পুরোহিত, এই শব্দ থেকে ম্যাজিক শব্দ এসেছে। যার অর্থ প্রাকৃতিক বা দৈব দুর্বিপাককে যেটা আ সেটাকে দূর করার একটা কৌশল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো বৃষ্টির আবহমান, অর্থাৎ বৃষ্টি যখন হয় না, অনাবৃষ্টি হয়, তখন বৃষ্টির আনার জন্য বা বীজ রোপণ বা ফসলের মৌসুমে দৈব দুর্বিপাকে, বন্যায়, দুর্ভিক্ষে, বিবাহে, প্রিয়জনের মৃত্যুতে ধাঁধা জিজ্ঞেস করার এবং উত্তর দেওয়ার একটা প্রথা কিন্তু রয়েছে। বিশ্বাস, ধাঁধার উত্তর যদি দিতে পারে তাহলে যদি কেউ দিতে পারে তাহলে কিন্তু আপদ-বালাই বা বিপদ দূর হয় এবং সুখ সমৃদ্ধি ভবিষ্যতে আসে। আচ্ছা, তাহলে এই যে এই ধাঁধা বা হেঁয়ালির সাথে এক যে একসময়ের বিশ্বাস বা আচরণে সর্বপ্রাণবাদ বা এই সমস্ত বিষয় বা ম্যাজিক বিষয়টা রয়েছে। আচ্ছা, আ তো এরপর ধাঁধাগুলি কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়েছে স্মৃতিধার্য, অর্থাৎ হয়তো একসময় সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, মানুষের স্মৃতিতে রয়েছে এবং মনে আছে। আচ্ছা, স্মরণে রাখার সুবিধার জন্য তা ক্রমশ সংক্ষিপ্ত হয়েছে, সরস এবং চমকপ্রদ হয়েছে। মানে সেগুলো শুনতে ভালো লাগে আর অবশ্যই এইজন্যই কিন্তু মনে থাকে। আচ্ছা, তবে ধাঁধার মৌখিক রূপের মতো লিখিত নিদর্শনও কিছু কম প্রাচীন নয়। আমরা বিভিন্ন সাহিত্যে কিন্তু ধাঁধা দেখেছি। যেমন দেখো, খ্রিস্টপূর্ব হাজারো বছরের সময় রচিত ঋগ্বেদ ও ধাঁধার নিদর্শন রয়েছে। বৎসরকে বেদগ্রন্থগুলিতে বহুস্থলে বলা হচ্ছে দ্বাদশ শলাকা বিশিষ্ট চক্র। মানে দ্বাদশ শলাকা বিশিষ্ট চক্র। চক্র যেমন আবর্তিত হয়, ঠিক আমাদের দ্বাদশ বর্ষ বা ১২ টি বর্ষ বলছি, মাস কিন্তু একেকটি বছরে কি হয়, চক্রাকারে আবর্তিত হয়। এজন্য হয়তো এরকম ধাঁধা বা শ্লোক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পার্শ্ব কবি ফিরদৌসির শাহনামা গ্রন্থ এই ধাঁধার উল্লেখ রয়েছে। মহাভারতেও প্রচুর ধাঁধা রয়েছে। বকরূপী ধর্মের যুধিষ্ঠিরকে করা প্রশ্ন সবার মনে আসে এক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এরকম কিছু ধাঁধার উদাহরণ দেওয়া আছে। যেমন সকালবেলা ৪ পায়ে হাঁটে, দুপুরবেলায় ২ পায়ে হাঁটে, বিকেল বেলায় ৩ পায়ে হাঁটে। দেশে হেঁটে দেশে চলে বাবাজি। এর উত্তর হচ্ছে মানুষ। তো এরকম বেশ কিছু
ধাঁধা আমরা পড়ব। উদাহরণ দেওয়া আছে আমাদের বইতে। তো কথিত আছে খ্রিস্টপূর্ব ৯ম শতকে গ্রিক মহাকবি হোমার যোগ সম্বন্ধীয় একটি ধাঁধার উত্তর না দিতে পেরে তিনি নাকি লজ্জায় প্রাণ ত্যাগ করেন। সুতরাং ধাঁধার উত্তর দিতে পারা বা ধাঁধা জানা এটাও কিন্তু বেশ একটা গর্বের ব্যাপার। আচ্ছা, এছাড়া আরব্য উপন্যাস, ইহুদি গ্রন্থ, বাইবেল, স্পেনীয় ট্রবাদুর সাহিত্য, পারস্য সাহিত্য সর্বত্র রয়েছে কিন্তু এ ধরনের আ ধাঁধার নমুনা। পারস্য সাহিত্যে কবি ফিরদৌসীর জাল, আরব্য সাহিত্যের বাদশা সুলেমান এবং রানী বিলকিসের ধাঁধা এগুলো কিন্তু উল্লেখযোগ্য। এছাড়া একাদশ শতাব্দীতে আমাদের সোমদেবের কথা সুইটসাগরের রাজা বিনীতমতির ধাঁধার উত্তর দিতে না পারে রাজকন্যার আত্মসমর্পণের কাহিনী, এটাও আমরা জানি। এরকম বেশ কিছু ধাঁধা রয়েছে। তো বলা হচ্ছে যে কথা বা প্রবাদের মতো ধাঁধাও কিন্তু বিশ্বজনীন। ধাঁধাগুলি এক দেশ থেকে অন্য দেশে পরিভ্রমণ করেছে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের চিন্তা একই রকম হওয়ার জন্য একই ধরনের ধাঁধা সৃষ্টি হয়েছে সেটা আমরা জানি না। তো আমাদের যে মঙ্গল কাব্য প্রচুর ধাঁধা রয়েছে। যেমন চণ্ডীমঙ্গলে দেখা যায় বাকশক্তি সম্পন্ন এক সুখ পাখি, একটি পাখি ধাঁধা বলেছে, বিধাতা নির্মাণ করে নাহিক দুয়ার, তাহাতে পুরুষ এক বৈশে নিরাহা। যখন পুরুষ বর হয় বলবান, বিধাতা সৃজন ঘর করে খান খান। এর উত্তর হচ্ছে ডিম। উত্তর দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার পারস্য ভাষায় তুতিনামার তোতাকেও একই ধরনের ধাঁধা বলা যায়। তো সেখানে বলা হচ্ছে বন থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী দেখিয়েছে যে বন থেকে বেরুলে টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। এটা আমরা অনেকেই জানি। যে এই একই ধাঁধার দেখো অঞ্চলভেদে উত্তর আলাদা হচ্ছে। যে কখনো ২৪ পরগনা, ঢাকা, চট্টগ্রামের উত্তর হচ্ছে আনারস। পাবনার রাজশাহীতে এর উত্তর হচ্ছে কলার থোড়। আচ্ছা, বীরভূম মুর্শিদাবাদে এর উত্তর হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, টাঙ্গাইলে লাঙলের ফাল ইত্যাদি, ইত্যাদি। মানে একই ধাঁধা কিন্তু আমাদের বাংলাতে নানা এলাকায় নানা রকম উত্তর হচ্ছে একই ধাঁধার। আবার এই আশ্চর্যের বিষয় যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা নানা অংশ কিন্তু এর উত্তর হচ্ছে পাখি, শিকারী, কখনো সন্ন্যাসী। আর এটা কেন হচ্ছে? যে মানুষের হয়তো চিন্তাভাবনা একই বা এক এলাকার ধাঁধা কি অন্য জায়গায় গেছে নাকি মানুষের চিন্তাভাবনা একই হওয়ার জন্য এরকম হচ্ছে সেটা জানা যায় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই লৌকিক ধাঁধাগুলি কখনো ছন্দ মাধুর্যে রমণীয় হয়ে ওঠে। এর মধ্যে খুব সুন্দর ছন্দ থাকে। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, থাল ঝনঝন থাল নিল চড়ে, বৃন্দাবনে আগুন লাগলো কে নিভাইতে পারে? এর উত্তর হচ্ছে রোদ। আবার কখনো এই ধাঁধা হয় আক্রমণাত্মক বা অপমানজনক। কান্দার উপর কান্দা যে না ভাঙাইতে পারে তার বাপ ভাই সহ বান্দা। এর উত্তর হচ্ছে অ্যা কলার ছড়ি। আচ্ছা, কখনো মহাজাগতিক ছবি আঁকা হয় ২-১ টি লাইনে। যে রাজের বেটা মরিয়া রইছে দেখিবার নাই, রাজার উঠান পড়িয়া রইছে ঝাড়িবার নাই, হাজার ফুল ফুটিয়া রইছে তুলিবার নাই। এর উত্তর হচ্ছে চাঁদ, আকাশ, তারা। আচ্ছা, কোনো ধাঁধাতে রয়েছে দার্শনিকতার ইঙ্গিত। উঠতে সূর্য নমস্কার, পড়তে সূর্য নমস্কার। তো এই হচ্ছে বিষয়। এরকম বেশ কিছু ধাঁধার উদাহরণ তোমাদের রয়েছে। যেমন জীবজন্তুর সঙ্গে তুলনা রয়েছে। তো এরকম ধাঁধাগুলো পড়তে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমরা এইভাবে দেখে ধাঁধার গুলো মুখস্থ করো। বিষয় রিলেটেড যে এই ধরনের ধাঁধার উদাহরণ কি? ১ টা ২ টো করে পড়ো যেগুলো মনে থাকবে। ধাঁধার উত্তরগুলো একটু মনে রেখো। এগুলো জাস্ট বন্ধুদের সাথে গল্প করতেও তো এগুলো ভালোই লাগবে। জানার জন্যও পড়তে পারো। তো যাই হোক, এই ছিল আজকের চ্যাপ্টার। ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই চেষ্টা করব এরপর থেকে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য। আর হ্যাঁ, অবশ্যই প্রবন্ধ আ প্র্যাকটিস করানোর চেষ্টা করব। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।